প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। যে কথা বলছি যে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাই, আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গে গিয়েছেন। সেখানে বেশ 3টি জনসভায় তিনি বক্তব্য রেখেছেন। এর মধ্যে নীলফামারীর জনসভায় তিনি বলেছেন যে সারা দেশে ধানের শীষের জোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কেউ যদি নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তো এখনও কেন নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের তত্ত্বটা আসছে? দেখুন, আপনি 5ই আগস্টের পরে যারা, এটা তো আপনি যাই বলেন না কেন, একটা স্বৈরাচারী শক্তি যখন জবরদখল করে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করা শুরু করলেন, দেশের রাজনীতি করা মানুষ অ্যাজ এ হোল তার বিরোধিতা করেছে। কী কারণে? একটা পিসফুল অর্ডার, মানুষ অর্থাৎ জনগণ এই সরকারের মালিক, দেশের মালিক জনগণ, তার ভোটে তার সরকার নির্বাচন করবে। সেই প্রথাটা যখন বিলুপ্ত হয়ে গেছিল তখনই কিন্তু, এবং এই রাজনৈতিক দলের সর্বশেষে এক দফা দাবি ছিল স্বৈরাচারের পতন। মাঝখানে যখন দেখবেন কোঠা আন্দোলন ভিন্ন রূপ নিলেন, এবং তারা কিন্তু তাদের কোঠা আন্দোলন পরিত্যাগ করে তারা কি করলেন, রাজনৈতিক দলের, অর্থাৎ রাজনৈতিক দলের যে এক দফা স্বৈরাচার সরকারের পতন, সেই আন্দোলনকে তারা সমর্থন করলেন এবং আন্দোলন ত্বরান্বিত হলো, তারা চলে গেলেন। আমাদের দেশের এই জাতির সবচেয়ে গৌরবের যে বিষয়টা ছিল সেটা হলো, আপনি দেখবেন মোস্তাক ভাই তো ছাত্র রাজনীতি করার একটা খুব কঠিন বড় ব্যাকগ্রাউন্ড আছে। ছাত্ররা যখনই দেশের কোনো স্বার্থের জন্য সম্পৃক্ত হয়েছেন তখনই সে স্বৈরাচার যতই শক্তিশালী হোক তার পতন হয়েছেই। সেটা আইয়ুব শাহী বলেন অথবা শেখ মুজিবেরই শাসনামল বলেন, পরিবর্তন হয়েছেই। কিন্তু মজার ব্যাপার হলো, যাদের কন্ট্রিবিউশনটা অথবা রাজনৈতিক দলের আন্দোলনকে ত্বরান্বিত করলেন, তারা হঠাৎ করে রাজনীতি করার নামে বিভ্রান্তিতে পড়ে গেলেন। এই সম্পদ, এই মূল্যবান সম্পদ আজকে তারা নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, যে ঐক্য, যে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে তারা স্বৈরাচারের পতনে যে কন্ট্রিবিউশন করেছিলেন, সেই সম্পদগুলোকে আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার দেখেন, এই মুহূর্তেই তারা সরকার গঠন করার মতো, রাজনৈতিক দল করলেও সরকার গঠন করতে হবে, এবং এমন একটা সংগঠন, এমন একটা দলের সঙ্গে তারা চলে গেলেন যেই জায়গাটায় যাওয়াটা আমাদের বড় জাতীয় স্বার্থ ক্ষতি হয়ে গেল। কারণ তারা, আল্লাহ না করুক, আপনি দেখবেন তাদের সম্পর্কে ওই দল নানা রকম মন্তব্য করেছে, এবং আপনি দেখবেন, আমার কাছে এখানে একটা জিনিস আছে, আমি খোলামেলায় বলে দিই, জামাতের আমির যিনি আজকে, তার তো জাসদের রাজনীতি করার, এবং জাসদের জন্মই হয়েছিল, মোস্তাক ভাই আমার চেয়ে ভালো জানেন, যে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে। এবং সে কারণে দেখবেন এনাদের এই প্রতিবাদটা ছিল এমন, প্রতিনিয়ত একটা প্রতিবাদী কণ্ঠ আপনাদের মধ্যে স্থায়ী হয়ে গিয়েছিল। সেই আজকের জামাতের যিনি আমির, তিনি জামাতের আমির হওয়ার পরে দেখা গেল যে জামাতের যে রাজনৈতিক দর্শন ছিল, আপনি দেখেন উনি কোথায় চলে গেছেন। আমি এই কথাগুলো এই কারণে বলছি, আপনি প্রশ্ন যেটা করেছেন তার উত্তর আমি দিব। যে স্বৈরাচার জামাতের নেতৃত্ব, যারা জামাতকে প্রতিষ্ঠা করেছিলেন এবং যাদের স্লোগান ছিল আল্লাহর আইন, সৎ মানুষের শাসন, আজকের জামাত সেখান থেকে সরে গেলেন। সরে গিয়া কি করলেন? তাদের এই শব্দ কিন্তু মুখে নাই। তারা যে জিনিসগুলো করতে আছে, আল্লাহর আইন তাদের মুখ থেকে চলে গেছে। এখন তারা রাষ্ট্র দখলের কৌশলে ব্যস্ত। তো এখন তারা কি করলেন? এখন উনি এসে কি বললেন, যেই বিচারের প্রহসনের নামে আমি বলবো যে জামাতের শীর্ষ নেতাদেরকে আমাদের প্রতিবেশী একটি দেশের পরামর্শে ফাঁসি দেওয়া হয়েছিল বিচারের প্রহসন করে। তিনি এসে বললেন, রাষ্ট্র ক্ষমতা এত আকর্ষণীয় তার কাছে, এখন এসেই বললেন আমরা ওদেরকে মাফ করে দিলাম। আপনি কি খেয়াল করেছেন? এখন আপনি দেখেন এই ব্যক্তিটির যে 11 দলীয় বা 10 দলীয় জোট করেছে, তার কৌশলগুলো আপনি দেখেন, পদচারণা লক্ষ্য করেন, শেষের দিকে আমরা সে তার রাষ্ট্র ক্ষমতা দখল করাই একমাত্র কাজ। তো সেই জন্য আমি বলছি, নির্বাচনের জনাব তারেক রহমান যে বক্তব্য আজকে দিয়েছেন, এটা একটা রাজনৈতিক বক্তব্য, নির্বাচনের ময়দানে এর বক্তব্য। কারণ ছিটা ফোটা আমরা অনেক কিছু দেখতেছি, কিছু কিছু ব্যক্তি কিছু কিছু জায়গায় বসে তারা যে আচরণগুলো করেছে, সেটা স্বৈরাচারের সময়কার কোনো ব্যক্তির অতি উৎসাহী হয়ে যে আচরণ করা, তার সঙ্গে মিল পাচ্ছেন বলেই তিনি এই সতর্কতা। আমি যেটা খুব সংক্ষেপে একটা জিনিস বলে দেই, আপনি দেখবেন আমার গতকালকের ইস্তেহার আপনি দেখেছেন, আমরা 9টা বিষয়কে চিহ্নিত করেছি।
সেই অনুসারে তার মধ্যে হোল জাতির অর্থাৎ পাঁচশালা পরিকল্পনার মধ্যে বিএনপি এই দেশের সামগ্রিক উন্নয়ন যে ধ্বংসটা ওই স্বৈরাচার করে দিয়ে গেছে তার প্রত্যেকটা, এবং তার তিনটা মূল হলো যে একদম মূল কথা তিনটা যেটা চুম্বকভাবে তিনি বলেছেন এই দেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে, তিনি সুশাসন প্রতিষ্ঠা করতেই হবে, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবেই। তারপরে একটা কথা বলেছেন, তা না হলে জবাবদিহিতে আর থাকবে না। যেমন এটা কোত্থেকে তিনি বললেন যে স্বৈরাচার সরকার যে 17 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা এভাবেই, তাদের কোনো জবাবদিহিতা ছিল না। মোস্তাক ভাই একটা কথা বলছেন, গণভোট এইটার এই মুহূর্তে প্রয়োজন ছিল না, কারণ রাজনৈতিক দল যারা জনগণকে প্রতিনিধিত্ব করে তারা কনসেনসাসে পৌঁছে গেছিলেন যে যেই সমস্ত এই জুলাই সনদ বলেন অথবা ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা বলেন এগুলোকে নীতিগতভাবে কিছু ব্যতিক্রম ছাড়া সকল রাজনৈতিক দল বলেছে আগামী নির্বাচিত সরকার তারা এসে এটা আমাদের সুপ্রিম লতে আর্টিকুলেশন করবে। এক, আপনি আর একটা জিনিস দেখেন জনাব তারেক রহমান, আমরা রাজনীতি করছি একরকম, আর দেশে আজকে এই যে 11 দলীয় জোটের যিনি প্রধান বলে নিজেকে দাবি করেন নেতা হিসাবে তিনি যান, তার বক্তব্যের মধ্যে কিন্তু তার বক্তব্য আর স্বৈরাচারের বক্তব্যের মধ্যে আমি কিন্তু খুব একটা ফারাক দেখছি না। তো সেই জন্য যেটা হচ্ছে কি, ঠিক তারই বিপরীতে জনাব তারেক রহমান কি বলে যাচ্ছেন, উনি বলতেছেন যে না, আমরা যারা স্বৈরাচার হটাবার জন্য এদেশে আন্দোলন করছিলাম মিলিতভাবে, আর স্বৈরাচারের ধ্বংসস্তূপ থেকে দেশটাকে উদ্ধার করতে হলে রাজনীতিতে যাদের কন্ট্রিবিউশন আছে তাদের সকলকে নিয়ে জাতীয় সরকারের আদলে অর্থাৎ রাষ্ট্র বিনির্মাণে আমরা যাদের অবদান ছিল তাদের প্রত্যেকেই আমরা সেখানে একত্রিত করে এই রাষ্ট্রটাকে নির্মাণ করতে চাচ্ছি। তো সেই জন্য আপনি দেখবেন এই যে আমি যে কথাগুলো আপনাকে বলতেছিলাম যে এই গণভোট হবে, এ কারণে হবে, এটা না হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এটাকে আলাদা করা উচিত ছিল। এই ম্যান্ডেটটা নেওয়ার মধ্যে যে সীমাবদ্ধতাটা থেকে যাচ্ছে সেটা হলো, যেটা মোস্তাক ভাইয়ের সঙ্গে আমি একমত, সেটা হলো এই যে আপনি 16টা জিনিসকে 4টা প্রশ্নে নিয়ে আসলেন। এই দেশের মানুষ মার্কায় ভোট দিতে গিয়েই, আমি আপনাকে একটা জিনিস বলি, আজকে বলে দিই যে আমাকে নিতাই রায়চৌধুরী আছে, তিনি বিএনপিতে আসার পরে তিনি যখন ইলেকশন করলেন তার মা বলছে, নিতাই বাবুর গল্প আমি আপনাকে আজকে বলছি, তিনি বলছেন তার মা ভোট দিতে গেছে, ভোট দিতে গিয়ে বলে কি, এরে নিতাই তোর নৌকা এত নিচে কেন? অর্থাৎ নিতাইর বাবুর মার ধারণাই হলো যে নিতাই ইলেকশন করতেছে, তার মানে সে নৌকাই করতেছে। আপনি কি বুঝেছেন আমার কথাটা? সেই অনেক বছর আগের কথা, এটা আমাদের জীবনের গল্প বলছি আর কি, উনি আমাদেরকে বলছিলেন, সেইটা আজকে বলে গেছি। তো আসল ব্যাপারটা হলো যে এই মানে যে কারণে আমি কথাটা বললাম যে আপনার ভোটে রেফারেন্ডামটা জুড়ে দেওয়ার পরে যে এই জিনিসগুলা কি জিনিসগুলোর উপরে সম্মতি দিলেন অথবা সম্মতি দিলেন না, দিলেন না দিলেন, এটা তারা অনেকেই অনুধাবন করতে ব্যর্থ। তো আমার বক্তব্য এটাই হলো, দেখুন, লেট আস হোপ ফর দি বেস্ট। দেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, দেশে একটা জনগণের সরকার দরকার, আর জনগণের সরকার ছাড়া জনগণের উন্নতি কোনোভাবে সম্ভব না। এবং বিএনপির গতকালকের ইস্তেহার দেখে আপনি লক্ষ্য করেছেন, এই বিষয়টা আসবো আমি মুস্তাকির একটু জি, থ্যাংক ইউ। মুস্তাকির, আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে গণভোটের আড়ালে অন্য কিছু মানে করার একটা শঙ্কা প্রকাশ করেছিলেন, যে আসলে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা যদি করেন যে আসলে কি শঙ্কা প্রকাশ করেছেন। প্রথম হচ্ছে যে মানে সংবিধানকে পাশ কাটিয়ে বা সংবিধানকে তোয়াক্কা না করে রাষ্ট্রপতির আদেশ দিয়ে এটা করা হয়েছে, সেটা করা যায় না। কাজে এটা প্রথম আপনার ইয়েতে পড়বে, চ্যালেঞ্জের মুখে পড়বে। এর আগের কথা তো মাসুদ ভাই বলেছেন যে কোনো প্রয়োজন ছিল না, আমরা ঐক্যমত করেছি, এটা রেকর্ডের আছে, একটা নৈতিক বাধ্যবাধকতা আছে। তাই আপনি যদি টেকনিক্যাল বিষয়, যেটা প্রথম হচ্ছে এই রাষ্ট্রপতির আদেশটা ঠিক না। দ্বিতীয় হচ্ছে যে আপনি সময় বেঁধে দিয়েছেন এবং যেগুলো বিভিন্ন দল আপত্তি করেছে সেগুলোকে কিন্তু আপত্তিটা মুছে দিয়ে আপনি বলেছেন যে এটার পক্ষে কিংবা না। এখন মনে করুন বিএনপি তারা এই উচ্চকক্ষে তারা ভোটের সংখ্যানুপাতে আসন চায় না, তারা চায় পার্লামেন্টের যে সিট সেই অনুপাতে, যেভাবে নারী আসন পুনর্বণ্টিত হয়। আজকে যদি কথা বলে বিএনপি যদি মেজরিটি পায় এবং তার মিত্ররা মিলে 2/3 মেজরিটি হয়, তাহলে এটাকে বিএনপি মানতে বাধ্য? আমি জানি না। বিএনপি যদি বলে হ্যাঁ গণভোটে এটা হয়, আমরা সমর্থন করি। মন্দের ভালো হিসাবে উচ্চকক্ষ তো আমরা নীতিগতভাবে চাই, উচ্চকক্ষে আমরা শ্রম কর্ম পেশার প্রতিনিধিত্ব চাই, কিন্তু সেটা এখন হচ্ছে না। মন্দের ভালো হিসাবে
ভোটের সংখ্যানুপাতে হোক, এটা আমরা সমর্থন করেছি আমাদের দল এবং আমাদের যারা আছি। তাহলে এই ভোটে যদি জয়লাভ করে বিএনপি 2/3, তাহলে এটা কি হবে? তাকে বলবে গণভোটে এটা পাশ হয়েছে, রায় মেনে নিলাম, তাহলে খুব ভালো যে বিএনপি জনগণের রায় মেনে। যদি তারা বলে যে না, আমরা ওখানে কথা বলেছিলাম যে নির্বাচনে যদি আমরা ম্যান্ডেট পাই আমরা আমাদেরটা করব, এইভাবে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন, মানে রাষ্ট্রপতি স্বাধীনভাবে একটা রাষ্ট্রপতিও না, একটা বাছাই কমিটি ঠিক করবে। বিএনপি আপত্তি করেছে, বলছে না, এটা যেভাবে এখন আছে যে মাননীয় প্রধানমন্ত্রী এটা তার পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দেবে। এখন যদি বিএনপি 2/3 মেজরিটি পায়, বিএনপি তার সমর্থন, তাহলে দুদকের সংস্কার কীভাবে হবে? আমরা সমর্থন করেছি যে দুদক আসলেই স্বাধীন হোক, একটা স্বাধীন বাছাই কমিটি এটা করে, আমাদের দল কিন্তু সমর্থন করে। কাজে এইগুলো কিন্তু আপনার জটিলতা সৃষ্টি করবে। এখন বিএনপি যদি বলে হ্যাঁ আমরা এই সমস্ত প্রশ্নে আমাদের আপত্তি ছিল ঐক্যমত কমিশনে, আমরা গণভোটের রায় মেনে নিলাম, কোনো সমস্যা নেই, আমাদের দলে কোনো সমস্যা করবে না। কিন্তু আমাদের দল যেসব জায়গায় আপত্তি করে তার বিরুদ্ধে যদি করে এখানে ইয়ে করা হয়, যেমন সংবিধানকে গায়ের জোরে বাতিল করলে একটা রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধী আইনটা করা হয়েছিল। সাথের খতে ছিল যে সংবিধান বাতিল করার কথা বললেই রাষ্ট্রদ্রোহিতা। আমি বলছি না, সংবিধান বাতিল করার দাবি যে কেউ তো করতে পারে, এটা রাষ্ট্রদ্রোহিতা না, এটা রাজনৈতিক অধিকার। কিন্তু কেউ যদি গায়ের জোরে সামরিক অভ্যুত্থান বলেন বা এভাবে যদি সংবিধানকে বাতিল করে, অবশ্যই সেটা রাষ্ট্রদ্রোহিতা হিসাবে থাকা উচিত। এটা কিন্তু চুপিসারে আমরা কিন্তু স্প্রেডশিটের মাধ্যমে বলেছিল, আমরা এটা না বলেছিলাম, এটা কিন্তু তারা প্যাকেজের মধ্যে নিয়ে ফেলছে। তাহলে এটার পক্ষে যদি তারা বলে যে গণভোটে এটা হ্যাঁ হয়েছে, যখন তখন সংবিধানকে উড়িয়ে দিতে পারবো, কাজে এইটা বিএনপি নেবে কিনা আমি জানি না, যদি তারা 2/3 মেজরিটি পায়। তো এই সমস্ত জটিলতা জিনিস চলে আসছে। কাজে আমরা মনে করি গণভোটটা বন্ধ করা উচিত, এবং যদি গণভোটটা এভাবে চলে, আমরা এই গণভোট শুধু প্রত্যাখ্যান না, আমরা এটার আরও অ্যাডভান্স কোনো আমরা 2-1 দিনের মধ্যে আমাদের দল এবং জোট বসে আমরা বলতে বাধ্য হব গণভোট সম্পর্কে আমাদের আরও সুস্পষ্ট বক্তব্য আছে কিনা। জি মাসুদ, আপনার কাছে প্রশ্ন আপনি যদি শেষ করবো, সেটি হচ্ছে যে দুইটি জিনিস, যে এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন ভোট, এই দুইটা দিতে গিয়ে যেহেতু তৃণমূলের জনগণ, তাদের কোনো সমস্যা হবে কিনা, এবং ভোট রেজাল্ট ঘোষণাতে দেরি হবে কিনা, আর মুস্তাক ভাই যেটা বললেন যে গণভোট বাতিল চেয়েছেন, তিনটি বিষয় আপনি দেখুন, একেবারেই ছোট করে। বিএনপি জনগণের রাজনীতি করে, এবং আপনি বিএনপির ইস্তেহার, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য আপনারা লক্ষ্য করেছেন। আমরা জনস্বার্থ বিরোধী কোনো কাজ বিএনপি করবে না। বিএনপি জনগণের কাছে ঐক্যবদ্ধ, ওয়াদাবদ্ধ। বিএনপি আপনি লক্ষ্য করেন যে, আপনাকে খুব খোলামেলা আমি একটা কথা বলে দিই, যতগুলো দেখেন এই দেশে এই স্বৈরাচার, আজকের নির্বাচনের এই জামাত আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে নানা সময়। আমি কথাটা এই কারণে বলছি, মোস্তাক ভাই যে কথাটা বলেছেন যে বিচারকের বয়স বাড়ানো, দেখুন যেই বিচারকের বয়স বাড়ানো এবং যেই ভোটার লিস্টকে কেন্দ্র করে স্বৈরাচার সরকার একটা বাহানা তৈরি করে তথাকথিত 111 নিয়ে আসছিলেন, সেই স্বৈরাচার যে কারণে আন্দোলন করেছিলেন যে বিচারকের বয়স বাড়াইছে, এই কারণে তাদের পছন্দের মতো কেয়ারটেকার হেড করার জন্য। অথচ দেখেন সেই স্বৈরাচার সরকারই কিন্তু পরবর্তী সময় 2 দফায় সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং বিচারকদের বয়স বাড়িয়েছে, এবং সেই বিচারকদের বয়স এখন 67। আপনি কি বুঝেছেন আমার কথাটা? তো ব্যাপারটা হলো ওই সময় বিষয়গুলোকে রাজনৈতিক ইস্যু বানানোর জন্য এটা করেছিলেন। আপনি মুস্তাফা যে গণভোট বন্ধ চেয়েছেন, আমি এখন আর গণভোট বন্ধের কোনো সুযোগ এই কারণে নাই, কারণ গণভোটের বিষয়গুলোকে মাঠে এভাবে এসে গেছে যে জনগণ এখন বুঝুক আর না বুঝুক, ওই অনেক সময় আছে না, অনেক প্রশ্নের উত্তর আছে হ্যাঁ বা না, ওই যে অবজেক্টিভ টাইপের প্রশ্ন আছে না, বা কি বলে যেটা আমরা বলি খালি টিক দিতে হয়, এমসিকিউ, যেটা ওই এমসিকিউর মতো করে মানুষ এটা দিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি যেটা হবে, এখন আর না বলার গণভোটে কোনো সুযোগ নেই, কারণ সেই সময় অনেক দূরে চলে গেছে। তো আমি আপনাকে যেটা বলবো, আপনার প্রশ্ন ছিল আপনি যে বলছিলাম যে দুইটি ভোট একসাথে হওয়ার কারণে জনগণের দিতে প্রবলেম হবে, ওইটা কোনো প্রবলেম হয় না। আর নির্বাচন মানুষ ভোট দিবি, নির্বাচনে বললাম যে দীর্ঘদিন মার্কায় ভোট দিতে গিয়ে, চেনা মার্কায় ভোট দিতে গিয়েও মানুষ অন্য জায়গায় ভোট দিয়ে দেয়, সুতরাং এরকম কিছু বিভ্রান্তি থাকবে, এটা একটা টলারেন্স লেভেল থাকবে। তো আমি আপনাকে দেখেন আর একটা জিনিস যেটা হবে, মোস্তাক ভাই যে কথা বলছে আমি শেষ করে দিচ্ছি,
সংবিধান বাতিল চাওয়া একটা দেশের অন্যায়ভাবে বা সংবিধান বাতিলের জন্য শক্তি প্রয়োগ অন্যায় এবং রাষ্ট্রদ্রোহী। সংবিধানের পরিবর্তন এটা সংবিধান তো আর কোনো বাইবেল না বা কোরআনও না। সংবিধান পরিবর্তন আসবেই। সুতরাং সংবিধানকে মানি না, সংবিধান উপেক্ষা করতে হবে, সংবিধানের কোনো দরকার নাই, এটা করা যাবে না। এই কারণেই যাবে না যে সংবিধান একটা দেশের রক্ষা কবচ, এইটাকে মাথায় রেখেই আপনাকে সামনে আগাতে হবে। হ্যাঁ, এটা মানুষের স্বার্থবিরোধী যদি কোনো কিছু থেকে থাকে, অথবা এটাকে আরো সাবলীল, আরো ন্যাশনাল করার জন্য মানুষ, রাজনীতিবিদরা, রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তারা এটাকে করতে পারবে। সেই জন্য আমি আপনাকে শুধু একটা কথাই বলি যে আমি আবার আপনাকে বলছি, এই গণভোট এবং অন্য জিনিস যাই আপনারা বলেন না কেন, এই দুটাই বিএনপি নীতিগতভাবে, বিএনপি তার অবস্থান থেকে কিছুটা সরে এসেও আপনি লক্ষ্য করেন যে বিএনপি যে ডিসেন্টগুলো দিয়েছিলেন, ভিন্ন মত পোষণ করেছিলেন, ঐক্যমত্য কমিশনের গেজেট নোটিফিকেশনে আপনি লক্ষ্য করেছেন বিএনপি সহ অনেক রাজনৈতিক দল বলেছেন যে তারা এখানে যেভাবে ঐক্যমত্যে পৌঁছেছিলেন তার থেকে ব্যতিক্রম কিছু তারা করেছে। ধন্যবাদ। আমি আশা করি যে নির্বাচন অবাধভাবে হবে এবং একটা নির্বাচিত সরকার যেন নির্বাচনের পরপরই দায়িত্ব গ্রহণ করে, সেই সংসদই এই গণভোট সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা আশা করি গণভোটটা যদি বাতিল হয় ভালো, না হলে সমস্যা থেকে যাবে, তবে নির্বাচিত সংসদ এই বিষয়ে না। তবে এই ব্যাপারে আমি মোস্তাক ভাইয়ের সঙ্গে একটু ভিন্নতা করে আমি এইভাবে বলে দিই একটা কথা। দেখুন, আপনি বলেন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে, এক সেকেন্ডে, হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে যখন শাহাবুদ্দিন সাহেবকে আনা হলো, কোনো আইন ছিল না। কারণ রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করার কারণে তারা ঐক্যমত্য বুঝেছেন, এখনো রাজনৈতিক দল ঐক্যমত্য বুঝেছে। সুতরাং এই বিষয়টাকে সন্দেহ করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।